হ্যালো বন্ধুরা, আমি তন্দ্রা। আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের ফাঁকি গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো। আর আমার ফেসবুক পেজটিকেও লাইক ও ফলো করে দিও। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে। দেখো, ফাঁকি গল্পটি কার লেখা? ফাঁকি গল্পটি রাজকিশোর পট্টনায়কের লেখা। একের দাগে কী আছে দেখো, রাজকিশোর পট্টনায়ক কোন ভাষার লেখক? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক ওড়িয়া ভাষার লেখক। দুইয়ের দাগে কী আছে দেখো, তার লেখা দুটি গল্পের বইয়ের নাম লেখো। উত্তর কী হবে, তার লেখা দুটি গল্পের বইয়ের নাম হলো ভরাঘর ও নিশান খুন্ট। দুইয়ের দাগে কী আছে দেখো, সন্ধি বিচ্ছেদ করো। প্রথমে কী আছে, সন্দেহ। সন্দেহ দিয়ে সন্ধি বিচ্ছেদ কী হবে? সমযুক্ত দেহ। আষ্টেক দিয়ে কী হবে? আষ্টযুক্ত এক। প্রত্যেক দিয়ে কী হবে? প্রতিযুক্ত এক। সম্পূর্ণ দিয়ে কী হবে? সমযুক্ত পূর্ণ। নিরপরাধ দিয়ে কী হবে? নিযুক্ত অপরাধ। দুর্বল দিয়ে কী হবে? দুযুক্ত বল। তিনের দাগে কী আছে দেখো, প্রতিশব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। বাড়ি, বাড়ির প্রতিশব্দ কি? গৃহ। গৃহ দিয়ে বাক্য রচনা কি? আমার মামা বাড়িতে সকল গৃহ মাটির তৈরি। ছেলের প্রতিশব্দ কি? পুত্র। পুত্র দিয়ে বাক্য রচনা কী হবে? অমলের পুত্র অঙ্কে খুব ভালো। রাস্তার প্রতিশব্দ কি? পথ। পথ দিয়ে বাক্য রচনা কী হবে? পথে সবসময় বাঁ দিক দিয়ে চলা উচিত। পাথরের প্রতিশব্দ কি? প্রস্তর। প্রস্তর দিয়ে কী হবে? পাহাড়ি অঞ্চলের সমস্ত পথই প্রস্তরময়। গাছের প্রতিশব্দ কি? বৃক্ষ। বৃক্ষ দিয়ে কী হবে? নারকেল বৃক্ষর কোনো অংশই অকেজো নয়, সর্বাঙ্গই দরকারি। বন্ধুর প্রতিশব্দ কি? মিত্র। মিত্র দিয়ে বাক্য রচনা কী হবে? সকলেরই জীবনে একটি করে প্রিয় মিত্র থাকা উচিত। নদীর প্রতিশব্দ কী হবে? প্রবাহিনী। প্রবাহিনী দিয়ে বাক্য রচনা কী হবে? গঙ্গা ভারতের দীর্ঘতম প্রবাহিনী নদী। চারের দাগে কী আছে দেখো, নিচের বাক্যগুলি থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া বেছে নিয়ে লেখো। একের দাগে কী আছে দেখো, একটু জমি খালি রাখা যাক। এখানে রাখাটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, যাকটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। দুইয়ের দাগে কী আছে দেখো, আগে গাছ লাগাবো। লাগাবোটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। তিনের দাগে কী আছে দেখো, কোদল লাগবে, বাইরের কোদল এসে ঘরে ঢুকবে। এখানে লাগবে ঢুকবেটা কি হচ্ছে? সমাপিকা ক্রিয়া, আর এসেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। চারের দাগে কী আছে দেখো, মায়ে পয়ে ঘরের ভিতরে চলে গেল বিশেষ আলোচনার জন্য। চলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, গেল হচ্ছে সমাপিকা ক্রিয়া। পাঁচের দাগে কী আছে দেখো, সকালে গোপাল আর গোপালের মা উঠে প্রথমেই গেল আম গাছ দেখতে। গাছ নেতিয়ে পড়েনি তো? এখানে উঠে আর দেখতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর গেল হচ্ছে সমাপিকা ক্রিয়া। তোমাদের যদি সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া না জানা থাকে কমেন্ট করো, আমি তোমাদের জন্য সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার একটা ভিডিও বানিয়ে দেবো। পাঁচের দাগে কী আছে দেখো, সকর্মক ও অকর্মক ক্রিয়া চিহ্নিত করো। একের দাগে কী আছে দেখো, বাবা আম গাছ নিয়ে পাঁচিলের কাছে লাগাচ্ছেন। লাগাচ্ছেনটা হচ্ছে সকর্মক ক্রিয়া। দুইয়ের দাগে কী আছে দেখো, খুব হয়েছে, মা আর ছেলের একই রকম বুদ্ধি। হয়েছেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তিনের দাগে কী আছে দেখো, আপন চেষ্টাতেই গাছটি বেড়েছে। বেড়েছেটা হচ্ছে অকর্মক ক্রিয়া। চারের দাগে কী আছে দেখো, জল দেওয়া হলো। দেওয়া হলোটা হচ্ছে সকর্মক ক্রিয়া। তোমাদের যদি সকর্মক ও অকর্মক ক্রিয়া না জানা থাকে তোমরা এটা নিয়েও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য এটারও একটা ভিডিও বানিয়ে দেবো। ছয়ের দাগে কী আছে দেখো, গল্প থেকে বেছে নিয়ে 5টি অনুসর্গ লেখো। সেই অনুসর্গগুলি যোগে স্বাধীন বাক্য রচনা করো। অর্থাৎ তোমাদের চ্যাপ্টার থেকে 5টি অনুসর্গ খুঁজে বার করতে হবে, সেগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। আমি কী কী লিখেছি দেখো, প্রথমে কী লিখেছি? জন্য। জন্য দিয়ে কী লিখেছি দেখো বাক্য রচনা, সোনার জন্মদিনে ওর মা ওকে একটি সাইকেল উপহার দিল। তারপরে কী লিখেছি? সঙ্গে। সঙ্গে দিয়ে কী লিখেছি দেখো, দীপু ওর বাবার সঙ্গে কাজের জন্য দিল্লি যাচ্ছে। তারপরে লিখেছি দিয়ে। দিয়ে দিয়ে কী লিখেছি দেখো, এ কলম দিয়ে লেখা সম্ভব না। তারপরে কী লিখেছি? হতে। হতে দিয়ে কী লিখেছি দেখো, ছেলেটি স্কুল হতে বাড়ি পালিয়েছে। তারপরে কী আছে? নইলে। নইলে দিয়ে কী লিখেছি দেখো, অমিত নইলে ওর ভাই যাবে তোমাদের বাড়িতে আজকে। 7এর দাগে কী আছে দেখো, নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য রূপান্তরিত করো। প্রথমে কী আছে? জাহাজ। জাহাজের কী হবে? জাহাজি। গাছের কী হবে? গেছো। পোষের কী হবে? পোষ্য। ঝড়ের কী হবে? ঝোড়ো।
পশ্চিমের কী হবে? পশ্চিমী। 8-এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। 8-এর 1-এর দাগে কী আছে দেখো, কটক কোন নদীর তীরে অবস্থিত? উড়িষ্যার আরও একটি নদীর নাম লেখো। উত্তর কী হবে দেখো, কটক মহানদীর তীরে অবস্থিত। পরের উত্তরটা কী হবে? উড়িষ্যার আরও একটি নদীর নাম বৈতরণী। 8-এর 2-এর দাগে কী আছে দেখো, গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? উত্তর কী হবে দেখো, গোপালের বাবা প্রথমে বাগানে ফুল গাছ লাগাতে চাননি কারণ বাগানে ছিল বেলে মাটি। এই মাটির জল ধারণ ক্ষমতা কম। তাছাড়া ফুল গাছ লাগানোর কথা বলেছিল গোপাল, যে নিজের হাতে জল তুলে চানটুকুও করে না, সে কিভাবে ফুল গাছের দেখাশোনা করবে তা গোপালের বাবা খুব ভালোভাবে জানতো। তাই 8-এর 3-এর দাগে কী আছে দেখো, আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? উত্তর কী হবে দেখো, যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তার হাত থেকে বাঁচবার জন্য সরকারের লোক ট্রেঞ্চ খুঁড়ে রেখে গেছে একেবারে আম গাছের গোড়া পর্যন্ত। ফলে আম গাছটি পূব দিকে হেলে পড়েছিল, তাই আম গাছে ঠেকো দিতে হয়েছিল। 8-এর 4-এর দাগে কী আছে দেখো, গাছটিকে উয়ে খেয়ে ফেললো কিভাবে? উত্তর কী হবে দেখো, গোপালের বাবা যে আম গাছটি বাগানে পুঁতেছিল তাতে বোল ধরলে পিঁপড়ের আনাগোনা শুরু হয়। পিঁপড়ে মারার জন্য গোপাল ডিডিটি ওষুধ দেয়, ফলে পিঁপড়ে মরে যাওয়ায় গাছে উইপোকা বাসা বাঁধে। ফলে গাছটির একটা দিক উইপোকা অর্ধেক খেয়ে ফেলে ফোপড়া করে দেয়। 8-এর 5-এর দাগে কী আছে দেখো, গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছ নিয়ে কী সংবাদ বেরিয়েছিল? উত্তর কী হবে দেখো, গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছ নিয়ে সংবাদ বেরিয়েছিল যে কটকে অর্ধরাতে ভীষণ ঝড় বৃষ্টি, শহরের ভেতরে পুরীঘাটে আম গাছ উপড়ে পড়েছে। 9-এর দাগে কী আছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 9-এর 1-এর দাগে কী আছে দেখো, একটু জমি খালি রাখা যাক। প্রস্তাবটি কে দিয়েছিলেন? কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে প্রস্তাবটি গোপালের বাবা দিয়েছিলেন। পরের উত্তরটা কী হবে দেখো, 800 টাকা গুণ্ঠ দরে জমি কিনে বাড়ি করার সময় গোপাল ও তার বাবার মধ্যে বাড়ি করা নিয়ে নানা কথা হয়। গোপাল বলে রাস্তার ধারে করা যাক, তাহলে রাস্তা থেকে নামলেই বাড়িতে ঢোকা যাবে। কিন্তু গোপালের বাবা বলেন মরুভূমির মতো পাথুরে জমিতে বাড়ি না করে কিছুটা জমি ফাঁকা রেখে গাছপালা লাগাবেন, তাই তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন। 9-এর 2-এর দাগে কী আছে দেখো, গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো, তার এই সন্দেহের কারণ কি? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপাল যখন তার মুখ থেকে শোনে যে তিনি ভাগলপুর থেকে ল্যাংড়া আম আনিয়েছিলেন, তা দিয়ে তিনি বিরিবাটির বাগানে একটি কলমি গাছ করেছেন, তা শুনে গোপালের মনে হয় যে তার বাবা কি সত্যি ঠিকঠাকভাবে কলমি করেছিলেন, তাতে কি ভালো গাছ হবে? এসব নিয়ে গোপালের মনে যে সন্দেহ জন্মায়, তাই গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে তার বাবার মুখের দিকে তাকান। 9-এর 3-এর দাগে কী আছে দেখো, তুই করবি বাগান, বাবা কেন এমন মন্তব্য করেন? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপাল যখন তার বাবাকে বলে যে সে বাগানে ফুল গাছ লাগাতে চায়, একথা শুনে তার বাবা বলেন তুই তো নিজের হাতে জল তুলে স্নান করিস না পর্যন্ত, আর তুই করবি বাগান? এই প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন। 9-এর 4-এর দাগে কী আছে দেখো, গাছটাকে আর দুহাত ভেতরে লাগালে কত ভালো হতো। কোন গাছ? কেন বক্তার এমন মনে হয়েছে? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গাছ বলতে এখানে গোপালের বাবা বাগানে যে আম গাছটি লাগিয়েছিল সেই আম গাছটির কথা বলা হয়েছে। তারপরের উত্তরটা কী হবে দেখো, বক্তার অর্থাৎ গোপালের বাবা যখন আম গাছটি পাঁচিলের কাছে লাগান তখন গোপালের মনে হয় গাছটি বড় হয়ে তার ডালপালা পাঁচিল টপকাবে, আম হলে পাড়ার ছেলেদের উৎপাত বাড়বে। তাই গোপাল ও তার মায়ের মনে হয়েছিল যে গাছটাকে আরও দুহাত ভেতরে লাগালে কত ভালো হতো। 9-এর 5-এর দাগে কী আছে দেখো, আম গাছটি কীভাবে গোপাল বাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে গোপালের বাবার লাগানো আম গাছটি যখন বড় হয়ে ওঠে, কেউ যদি গোপাল বাবুকে তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করত, তিনি বোঝাতেন কাঠজড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেইখানে আমাদের বাড়ি। এইভাবে আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল।
নয় 6 দাগে কি আছে দেখো, গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো। উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে আম গাছটি গোপালবাবুদের নানাভাবে সাহায্য করেছিল। যেমন এগুলো কিন্তু তোমরা পয়েন্ট করে লিখবে। দেখো আমি প্রথম পয়েন্টে কি লিখেছি, আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। তারপরে কি লিখেছি, নদীর ধারে গ্রীষ্মের গরম বাতাস সে তার বুক দিয়ে ঠেকাতো। তারপরে কি লিখেছি দেখো, কাঠজড়ি নদীর দিক থেকে ছুটে আসা গরম বালির ঝাপটা গাছটি নিজের দেহ দিয়ে আটকাতো। তারপরে কি লিখেছি দেখো, গোপাল তার বন্ধুদের নিয়ে আম গাছ তলায় বসত তার শীতল ছায়ায়। তারপরে কি লিখেছি দেখো, পূজা বিবাহের কাজের জন্য এই আম গাছের পাতা সকলে নিয়ে যেত তাদের দরকার মতো। লাস্টে কি লিখেছি দেখো, যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তাই সরকারের লোকেরা ট্রেঞ্চ খুঁড়ে রেখে যায় আম গাছের গোড়া পর্যন্ত, ফলে গাছ হেলে পড়ে। তবুও সে কমজোর হয়েও গোপালদের বাড়ির নানা সমস্যা ও প্রাকৃতিক নানা সমস্যায় একইভাবে সাহায্য করে গেছে। 9-7 থেকে কী আছে দেখো, আম গাছটিকে ঘিরে বাড়ির সকলের অনুভূতির প্রকাশ গল্পে কিভাবে লক্ষ্য করা যায়। উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে আম গাছটি লাগানো নিয়ে বাবা ও ছেলের মধ্যে মতমালিন্য হলেও পরে গাছটি সকলের প্রিয় হয়ে ওঠে। জন্তু জানোয়ার ঠেকাবার জন্য কঞ্চি দিয়ে বেড়াবন্দি করা হয়। আম গাছ তলায় বসে সবাই গাছের প্রশংসা করে। পূজা বিবাহের জন্য আম গাছের পাতার অনুরোধ এলে গোপালবাবু নিজে এসে দাঁড়ান। সাবধানতায় গাছের ডালপালা বিলোয়। কুয়াশায় আমের সব বোল যদি ঝরে যায় তাই সবার উদ্বেগ। গাছের আশেপাশে পিঁপড়ে হলে তার জন্য ডিডিটি দেওয়া হয়। শেষে আম গাছটিকে হারানোর জন্য সবাই মর্মাহত হয় যে বাড়ির একজন সদস্যকে তারা হারিয়েছে। এমনই অনুভূতির প্রকাশ ঘটে এই গল্পে আম গাছটির প্রতি। 9-8 দাগে কী আছে দেখো, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে। কোন দিনের কথা বলা হয়েছে, গাছটি হেলে পড়ার কারণ কি? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে যুদ্ধের সময় যেদিন আম গাছটার গোড়ায় ট্রেঞ্চ খোঁড়া হয়েছিল, এখানে সেই দিনের কথা বলা হয়েছে। পরের উত্তরটা কী হবে দেখো, যুদ্ধের সময় উড়োজাহাজ থেকে যদি বোমা পড়ে তার হাত থেকে বাঁচবার জন্য সরকারের লোকেরা আম গাছটির গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে রেখে যায়, তাই গাছটি পূব দিকে হেলে পড়েছিল। 9 দাগে কী আছে দেখো, ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে। গাছটি কিভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল, কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়কের লেখা ফাঁকি গল্পে আম গাছটি ধীরে ধীরে গোপালের প্রিয় বন্ধু হয়ে ওঠে। গোপাল তার বন্ধুদের নিয়ে গাছের নিচে ছায়ায় বসে। সকলে প্রশংসা করলে গোপাল গর্বের সাথে বলে যে তাদের পোষা গাছ। গাছের চারপাশে পিঁপড়ে হলে ডিডিটি দিয়ে সে পিঁপড়ে মারে। গোপাল গাছটির গায়ে হাত বুলিয়ে দেয়। এভাবে গাছটি গোপালের বন্ধু হয়ে উঠেছিল। পরের উত্তরটা কী হবে দেখো, গাছটি রাস্তার দিকে বড্ড ঝুঁকে পড়ায় যেতে আসতে মাথায় লাগে। বৃষ্টির সময় পাতার জলে গা ভিজে যাওয়ায় গাছের কয়েকটি ডাল পাতা কেটে ফেলতে চাইলে গোপালের মা মানা করায় সে চুপি চুপি কয়েকটা সরু সরু ডাল কেটে ফেলে। তবু গাছটির কত মায়া, সে তার পাতার আড়ালে সব ক্ষতচিহ্ন লুকিয়ে রেখেছিল যাতে কেউ তা দেখতে না পারে। 9-10 দাগে কী আছে দেখো, বিভিন্ন ঋতুতে আম গাছটির যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে বিভিন্ন ঋতুতে আম গাছটির নানা ছবি ফুটে উঠেছে। এই উত্তরটাও তোমরা পয়েন্ট করে লিখবে। আমি দেখো প্রথম পয়েন্টে কি লিখেছি, গ্রীষ্মকালে গরম বাতাস ও কাঠজড়ি নদীর থেকে ছুটে আসা বালির ঝাপটা সে নিজের শরীর দিয়ে রক্ষা করে। গাছের নিচে শীতল ছায়ায় সকলে গাছের নিচে এসে বসে বিশ্রাম করে। তারপরে কি লিখেছি দেখো, গাছের মুকুল থেকে আমে পরিবর্তিত হয় যা সকলে তৃপ্তি করে খায়। তারপরে কি লিখেছি দেখো, কত ঝড় বৃষ্টি হয় সব কিছুই গাছটি নীরবে সহ্য করে। তারপরে কি লিখেছি দেখো, গাছে কত পাখি কাঠবিড়ালি বাসা বাঁধে, আশ্রয় নেয়। শেষে কি লিখেছি দেখো, বর্ষাকালে একদিন সকালে গাছটি সকলকে ফাঁকি দিয়ে চলে যায় কারো কোনো ক্ষতি না করে। 9-11 দাগে কী আছে দেখো, গাছটি কিভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে যায়। উত্তর কী হবে দেখো, রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পে উইপোকা গাছটির একটা দিক খেয়ে ফোপড়া করে দিয়েছিল। তাই বর্ষাকালে একদিন সকালবেলায় প্রবল ঝড় বৃষ্টিতে গাছটি পড়ে যায়। আগে থেকেই দুর্বল হয়ে গেছিল তাই। তবে
ঝড়ে পড়েও সে গোপালদের বাড়ির কোনো ক্ষতি করেনি, ঘরের ওপর পড়েনি, বিজলি বাতি ভাঙেনি, তাছাড়া কাকের বাসাও ভাঙেনি। ও কাকের ছানাগুলিও সব বেঁচে ছিল। এভাবে গাছটি ফাঁকি দিয়ে চলে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করো ও আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করে দিও। থ্যাংক ইউ।